ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওটি আপনার জন্য। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেখান থেকে আপনারা নিয়োগ সংক্রান্ত নানান তথ্য জানতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট পাবলিশ করা হয়েছে, সেই সমস্ত পদে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে এবং কোন পদের জন্য কত টাকা বেতন, কত নম্বরের পরীক্ষা হবে, কীরকম মেথডে পরীক্ষা হবে এবং সর্বোপরি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আবেদন সংক্রান্ত নানান তথ্য এই ভিডিওতে জেনে নেব। তো বন্ধুরা, এটাই সেই নিউলি লঞ্চড ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা যখন এই ওয়েবসাইটে ভিজিট করবেন, দেখবেন ভিজিট করার সাথে সাথে কিন্তু এরকম একটা নোটিফিকেশন কিন্তু এখানে শো হবে, যেখানে লেখা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে যখন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবে, তখন কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। তবে নিয়মিত আপডেটের জন্য এই পোর্টালে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, চলুন জেনে নেই যে কোন কোন পদের জন্য এখানে রিক্রুটমেন্ট পাবলিশ করা হয়েছে। তো তার জন্য আপনাকে ক্যান্ডিডেট গাইডেন্স অপশনে আসতে হবে। আসার পর দেখবেন লিস্ট অফ পোস্টস, এই অপশনে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে অনেকগুলো পোস্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। ফার্স্ট অফ অল দেখবেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়ত হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স, তারপর দেখবেন ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর আছে, পঞ্চায়েত সমিতি, পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। তো এখানে অনেকগুলো প্রায় 19টা মতো পদের নাম এখানে উল্লেখ আছে। তো এই সমস্ত পদে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে এবং সেই পদের কত টাকা কী বেতন আছে এবং সেই পদে সিলেকশনের জন্য কিভাবে পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার মেথড কি থাকবে, সেগুলো জানার জন্য সিম্পলি আপনারা যে রেসপেক্টিভ পোস্ট আছে সেই পোস্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর বন্ধুরা, আমি এখানে ফর অ্যান এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করতে গেলে কি যোগ্যতা থাকতে হবে। তো তার জন্য এখানে দেখবেন যখনই আপনি পোস্টের উপর ক্লিক করবেন তখন একটা অ্যাটাচমেন্ট এখানে দেখাবে। তো এই সিম্পলি অ্যাটাচমেন্টের উপর ক্লিক করবেন, করার পর দেখবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটি যখনই খুলবেন দেখবেন এখানে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্টস অফ পঞ্চায়েত বডিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা আমরা এবার জানবো। তো ফার্স্ট অফ অল এসেনশিয়াল অর্থাৎ অতি প্রয়োজনীয় যে যোগ্যতাটা থাকতে হবে সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে, ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি অ্যাটেন্ড করতে হবে। 3 নম্বর যে অপশানটা আছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে ডিপ্লোমা করা থাকতে হবে, সেটা কোনো রাজ্য স্বীকৃত অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে করলেই হবে। তারপরে যেটা আছে মাস্ট পাস আইদার ইন ডিপ্লোমা, অবশ্যই পাস করতে হবে হয় ডিপ্লোমাতে অর গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশনে। ডিপ্লোমাতে যদি পাস করেন তো আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করতে হবে, আর যদি ডিপ্লোমা না করা থাকে গ্র্যাজুয়েশন করলে কিন্তু আপনি এলিজিবল। তারপরে দেখবেন ডিজায়ারেবল, অর্থাৎ এটা বাধ্যতামূলক নয়। তো এই ডিজায়ারেবল মধ্যে দুটো অপশান আছে, একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্কের ওপর থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট, যে সোশ্যাল ওয়ার্ক আছে অথবা রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে তার মধ্যে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার দেখবো আমরা এজ, অর্থাৎ বয়সটা কত কি থাকতে হবে। এজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, অর্থাৎ যে ইয়ারটা চলছে এখন, যে সালটা চলছে সেই সালের জানুয়ারি মাস পর্যন্ত আপনার যে বয়সটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওবিসি এর জন্য ওবিসি যারা এ আছে, ওবিসি এ ক্যাটাগরি 18 থেকে 43-এর মধ্যে হতে হবে। ওবিসি বির মধ্যে যারা পড়ছে তাদের জন্য 18 থেকে 43 বছর ধরা হয়েছে এখানে বয়স। শিডিউল কাস্টের জন্য 18 থেকে 45, শিডিউল ট্রাইবের জন্য 18 থেকে 45 এবং আনরিজার্ভড অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। স্কেল অফ পে, অর্থাৎ এবার আসবো আমরা বেতন। এই পদে সিলেকশনের পর আপনার যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে স্কেল অফ পে লেভেল 9-এর জন্য 9 নম্বর লেভেলে যারা থাকবে তারা পে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত এদের বেতন হতে পারে। তো তারপরে আমরা জানবো সিলেবাস, অর্থাৎ যে পরীক্ষাটা হবে সেটা দুরকমভাবে হবে, একটা এমসিকিউ টাইপের মাধ্যমে, একটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। এমসিকিউতে এবার কী প্রশ্ন থাকবে আমরা জেনে নেব। এমসিকিউতে আপনারা দেখবেন ইংলিশে 25 মার্কস থাকবে, বেঙ্গলিতে 25 মার্কস, অ্যাথমেটিকে থাকবে 25 মার্কস এবং জেনারেল নলেজে থাকবে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু 10 নম্বরের একটা প্রশ্ন থাকবে এবং ইন্টারভিউতে থাকবে টোটাল মার্কস 15। তো দুরকম মেথডে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে, একটা এমসিকিউর মাধ্যমে আর একটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনি ফুলফিল করলে আপনি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, যারা ডেটা এন্ট্রি অপারেটরের পদে আবেদন করতে চাইছেন তাদের জন্য কী যোগ্যতা রয়েছে। তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, ডেটা এন্ট্রি অপারেটর পদের ওপর ক্লিক করতে হবে, করার পর এখানে অ্যাটাচমেন্ট অপশানে
ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আমরা দেখে নেব। তো বন্ধুরা এবার আমরা দেখব যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চাইছেন তাদের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে। তো ফার্স্ট অফ অল দেখবেন এখানে এসেনশিয়াল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং তার পাশাপাশি হ্যাভ পাসড দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড অর কাউন্সিল, অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে অবশ্যই মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেটা কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি রিকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে। অ্যান্ড হ্যাভিং এ মিনিমাম টাইপিং স্পিড, এবং একটা মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে সেটা হচ্ছে অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ। ইংরেজির ক্ষেত্রে প্রতি মিনিটে 30টা পর্যন্ত ওয়ার্ড লেখার টাইপিং ক্ষমতা থাকতে হবে এবং 20 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি, এবং বাংলায় মিনিটে কমপক্ষে 20টা ওয়ার্ড লেখার যে টাইপিং স্পিড সেটা কিন্তু থাকতে হবে অ্যাপ্লিক্যান্টের। 3 নম্বর যে অপশনটা আছে অ্যাটলিস্ট 3 months ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার স্বীকৃত অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে নিজস্ব কম্পিউটার ব্যবহার করে 3 মাস যে ফর্মাল ট্রেনিং হয় সেই ট্রেনিংটা কিন্তু কমপ্লিট করতে হবে, তারপর সে এলিজিবল হবে। তারপরে যে পয়েন্ট আছে হ্যাভ এ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি অফ 6000 কি ডিপ্রেশনস পার আওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 6000 কি ডিপ্রেশন বা কি স্ট্রোক, যে ডেটা এন্ট্রির যে কি স্ট্রোক হয় সেই স্পিডটা কিন্তু থাকতে হবে। তারপরের যে ক্রাইটেরিয়া রয়েছে এজ, বয়সের দিক দিয়ে যে ক্রাইটেরিয়া রয়েছে এখানে নিয়ম আছে সেটা 18 থেকে 40 হতে হবে। ওবিসি এদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর, 3 বছর ছাড় আছে। ওবিসি বিদের জন্য 18 থেকে 43 সেম, শিডিউল কাস্টের জন্য 18 থেকে 45, অর্থাৎ 5 বছরের একটা কিন্তু ছাড় তারা পেয়ে যাচ্ছে এখানে। অ্যান্ড শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 18 থেকে 45, এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 18 থেকে 40। তো এবার আমরা জানবো যে এই পদে সিলেকশন হওয়ার পর কত টাকা কি বেতন দেওয়া হবে। লেভেল 6-এ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত বেতন তাদেরকে দেওয়া হবে, এটা লেভেল 6। তো বন্ধুরা এবার আমি জানবো সিলেবাস, তাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাসটা কীরকম থাকবে। তো এখানে ফার্স্ট অফ অল দেখবেন ইংলিশে 20 মার্কস থাকবে, সেটা জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিকের যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে কিন্তু কোশ্চেন করা হবে, সেটা আবার 20 মার্কস ইংলিশে। বেঙ্গলির ক্ষেত্রে সেম একই রকম 20 মার্কসের পরীক্ষা হবে, এবং অ্যারিথমেটিক্স অর্থাৎ অঙ্কে যারা আছে অঙ্কের জন্য কিন্তু এখানে 25 মার্কসের একটা এক্সাম হবে, সেটা কিন্তু মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী, ঠিক আছে। তারপরে দেখবেন 4 নম্বর জেনারেল নলেজের উপর একটা পরীক্ষা হবে, সেটা এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু বেস্ট করে কোশ্চেনগুলো আসবে। তারপরে যে কমন যেটা আছে ইন্টারভিউ, সেটা 15 নম্বরের একটা ইন্টারভিউ হবে, সেটা কিন্তু থাকবে। তো বন্ধুরা এখানে এমসিকিউ এবং ইন্টারভিউ দু ধরনের মেথড কিন্তু অ্যাডপ্ট করা হচ্ছে সিলেকশনের জন্য। তো বন্ধুরা এই গেল যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চাইছে তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বন্ধুরা এবার আমরা জানবো যে যারা গ্রাম পঞ্চায়েতের কর্মী পদে আবেদন করতে চাইছে তাদের জন্য কি এখানে যোগ্যতা রয়েছে, তাদের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, চলুন বন্ধুরা জেনে নেই। গ্রাম পঞ্চায়েত যে কর্মী আছে তাদের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা এসেন্সিয়াল যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় যেটা আছে মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস করতে হবে, অবশ্যই পাস করতে হবে। মাস্ট পাস আইদার ক্লাস 8 পাস অর সেকেন্ডারি, অথবা হয় ক্লাস 8 অথবা মাধ্যমিক, অবশ্যই পাস করতে হবে। এখানে বয়সের কি লিমিট আছে, এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, অর্থাৎ যে সালটা চলছে সেই সালে জানুয়ারি মাস অনুযায়ী তার বয়স কিন্তু 18 থেকে 40 হতে হবে। ওবিসি এদের ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসি বিদের ক্ষেত্রে 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45 সেম। প্রত্যেকটা পদের জন্য এখানে কিন্তু এজ যে ক্রাইটেরিয়া এজ লিমিট আছে সেটা কিন্তু সবার জন্য সেম। এখানে স্কেল অফ পে অর্থাৎ যে বেতনটা এখানে রাখা হয়েছে সেটা যারা লেভেল 1 আছে এই পদে যারা লেভেল 1-এতে থাকবে তাদের জন্য কিন্তু 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন আছে। এটা কিন্তু শুধুমাত্র লেভেল 1, যারা লেভেল 1 থাকবে এই পদে লেভেল 1-এ যারা থাকবে তাদের জন্য কিন্তু 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত কিন্তু বেতন রাখা হয়েছে এখানে। সিলেবাস কী থাকবে, তাদের যে পরীক্ষাটা হবে সেই সিলেবাসে এমসিকিউ যেটা থাকবে, এমসিকিউ ইংলিশে 10 মার্কস বিলে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের উপর প্রশ্ন হবে। বেঙ্গলির ক্ষেত্রে 13 মার্কস থাকবে, অ্যাথমেটিকের ক্ষেত্রে 10 মার্কস থাকবে, এবং জিকের উপর জেনারেল নলেজের উপর 10 নম্বর থাকবে। তো এখানে ইন্টারভিউও কিন্তু সেম কমন থাকবে 15 নম্বরের। তো এই হলো যারা গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদন করতে চাইছেন তাদের জন্য ক্রাইটেরিয়া। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, তো আপনারা চাইলে প্রত্যেকটি পদের উপর ক্লিক করে এরকম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এজ লিমিট রয়েছে, তাদের যে বেতন আছে সেগুলো কিন্তু চেক করে নিতে পারবেন।
তো বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট পাবলিশ করা হয়েছে এবং সেই সমস্ত পদে আবেদন করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং এজ লিমিট কি আছে, বেতন কত এবং কিভাবে পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সেগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো কিভাবে আপনারা সেই পদে আবেদন করার জন্য রেজিস্ট্রেশনটি অনলাইনে করবেন। তো বন্ধুরা চলুন। তো বন্ধুরা, ওয়েবসাইটে আসার পর আপনি দেখবেন একদম উপরে একটা বার আছে, বারে একদম দেখবেন ডান দিকে রেজিস্টার নাও বলে একটা অপশান আছে। তো আপনারা সিম্পলি রেজিস্টার নাও অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই রেজিস্টার অপশনে ক্লিক করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে এসে একদম ডান দিকে দেখবেন মোবাইল নম্বর এখানে ফার্নিশ করতে বলা হচ্ছে। এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর বসিয়ে দেবেন, একটা ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। দেয়ারপর ফার্স্ট নেম এখানে ফার্নিশ করবেন। ফার্স্ট নেমের পরে একদম দেখবেন মিডল নেম, যদি কোনো মিডল নেম থেকে থাকে তাহলে মিডল নেমটি এখানে বসিয়ে দেবেন। দেয়ারপর এখানে লাস্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। দেয়ারপর ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর জেন্ডার সিলেক্ট করবেন। করার পর এখানে একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তবে অবশ্যই পাসওয়ার্ডটা ক্যাপস লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নিউমেরিক কোনো নাম্বার এবং কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা কিন্তু পাসওয়ার্ডটি তৈরি করবেন। তো ওপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ড একদম নিচে বসিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচারটি সঠিকভাবে বসিয়ে দিয়ে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। এবার যেটা করতে হবে, ক্যান্ডিডেট লগ ইন অপশানে চলে আসবেন। আসার পর এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন, দিয়ে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে দেবেন, দিয়ে এখানে ক্যাপচারটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা, যখনই লগ ইন অপশানে ক্লিক করলাম আমাদের লগ ইনটি হয়ে গিয়েছে সফলভাবে। এখানে এসে যেটা করতে হবে আপনাকে সিম্পলি এডিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম এখানে শো হবে এবং রেজিস্ট্রেশন নম্বরটি শো হবে। এখানে এসে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটা ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। যে ফটোটা আপলোড করবেন সেটা কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে এবং মিনিমাম 30 KB এবং ম্যাক্সিমাম 80 KBর মধ্যে এটা থাকতে হবে। জেপিজি ফরম্যাটে হতে হবে এবং অবশ্যই ফটোটাকে 160x213 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখান থেকে ফটোটা আমরা আপলোড করে দেবো। দেওয়ার পর এখানে বন্ধুরা যে আপডেট সিগনেচার আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা সিগনেচারটা আপলোড করে দেবো। দেওয়ার পর এখানে আপনারা সিম্পলি জেনারেল ইনফরমেশনের উপর ক্লিক করবেন। যখনই জেনারেল ইনফরমেশনের উপর ক্লিক করবেন তখন কিন্তু বন্ধুরা এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে অ্যাপ্লিক্যান্টের নাম থাকবে, জেন্ডার থাকবে, ব্লাড গ্রুপের অপশন থাকবে। তো আপনাদের যেটা করতে হবে সিম্পলি এডিট অপশানে ক্লিক করতে হবে। যখনই আমরা এডিট অপশানে ক্লিক করলাম এরকম একটা পপ আপ পেজ এখানে ওপেন হবে। এখানে এসে সিম্পলি যেটা করতে হবে ব্লাড গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। করার পর আধার নম্বরটা সিলেক্ট করতে হবে, আধার নম্বরটি বসাতে হবে। বসানোর পরে ম্যারিটাল স্ট্যাটাস, এটা ম্যান্ডেটরি নয়, তো আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তো ম্যারিটাল স্ট্যাটাস বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কম্পিউটার লিটারেট অর্থাৎ কম্পিউটারের উপর আপনার সার্টিফিকেট আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। যদি কম্পিউটারের উপর কোনো জ্ঞান থাকে, কোনো নলেজ থাকে, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখবেন পরবর্তী যেটা আছে কমিউনিকেশন আছে। কমিউনিকেশানে এখানে আপনার যে মোবাইল নম্বর এবং ইমেল আইডিটি দিয়ে রেজিস্ট্রেশনটি করলেন সেটা শো হবে। তো বন্ধুরা এখানে কিছু করার নেই। তার পরবর্তী যে অপশনটা আছে, পরবর্তী যে স্টেপটা আছে সোশ্যাল ইনফরমেশন, এটা জানতে চাওয়া হচ্ছে। সোশ্যাল অর্থাৎ আপনার যে রিলিজিয়ানটা আছে সেটা কিন্তু এখানে এডিট অপশনে ক্লিক করে রিলিজিয়ানটা বসাতে হবে এবং সোশ্যাল যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা এখানে বসাতে হবে। তার পরবর্তী স্টেপ যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিটি কার্ড, অর্থাৎ এখানে আইডেন্টিটি কার্ড জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনার যে ডকুমেন্টটা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে কোন ডকুমেন্ট আপনি এখানে ফার্নিশ করতে চাইছেন। তো এখানে যখন এডিট অপশনে ক্লিক করবেন, এইট অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন এখানে আইডেন্টি কার্ড সিলেক্ট করতে বলছে। এখানে অনেকগুলো অপশন আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, স্কুল আইডি কার্ড আছে, ভোটার কার্ড আছে। তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করার পর সেই ডকুমেন্টের নাম্বারটি কিন্তু এখানে ডান দিকে বসিয়ে দেবেন আইডি কার্ড নাম্বারের ঘরে। বসার পরে সেভ অপশনে ক্লিক করে এটাকে কমপ্লিট করে নেবেন। তারপরে দেখবেন ফ্যামিলি ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে। এখানে ফ্যামিলি ইনফরমেশনটা বসাতে হবে। এখানে ফাদার্স নেম, স্পাউস নেম, মাদার্স নেম এখানে বসাতে হবে। তারপরে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে স্থায়ী ঠিকানা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ যে ঠিকানায় অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্টলি বসবাস করে সেই ঠিকানাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এখানে দেখবেন অ্যাড্রেস আছে, স্টেট, ভিলেজ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে, ব্লক, কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে, কান্ট্রি আছে, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড, পোস্ট অফিস, প্রত্যেকটা ঘরে কিন্তু ফিল করতে হবে। করার পর এখানে সেভ অপশনে সেভ করে দিয়ে তার পরবর্তী যে অপশনটা আছে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে কমিউনিকেশন অ্যাড্রেসে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে এইটা অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু যে এর আগে ফিল করলেন পার্মানেন্ট অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভ করবেন। করার পর সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা তার পরবর্তী স্টেপ যেটা আছে দেখবেন ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি ক্লাস 10-এর ডিটেলস যদি পূরণ করা হয় তাহলে এটা কিন্তু প্রয়োজন নেই, ক্লাস 8-এর ডিটেলস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বলা হয়েছে এখানে ক্লাস 10 এক্সামের ডিটেলস এখানে তার পরবর্তী স্টেপে আছে। তো আপনারা যদি ক্লাস 10 এক্সাম ডিটেলস দিতে চান তাহলে কিন্তু ক্লাস 8-এর ডিটেলস দিতে হবে না। তার পরবর্তী যে স্টেপটা আছে দেখবেন এখানে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, যদি কোনো ডিপ্লোমা করা থাকে আপনার কোনো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে তো সেটা এখানে উল্লেখ করতে পারেন। তারপরে দেখবেন ক্লাস 10+2 এক্সাম, অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিক কোনো ডিটেলস দিতে চান এখানে দিতে পারবেন। বন্ধুরা দেখবেন ব্যাচেলর এক্সাম ডিটেলস, যদি ব্যাচেলর এক্সাম ডিটেলস কিন্তু এখানে ফার্নিশ করতে হবে যদি থাকে। তো ইউনিভার্সিটি নেম, স্ট্রিম, পার্সেন্টেজ অবটেইনড,
কোর্স স্ট্যান্ডার্ড ইয়ার অফ পাসিং সিজিপিএ, পিজি এক্সাম যদি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজি কোনো এক্সাম ডিটেলস থাকে তাহলে আপনারা এখানে পূরণ করতে পারবেন। তো বন্ধুরা সব কিছু যখন হয়ে যাবে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে চলে যাবেন। করার পর এখানে যে জিনিসটা জানতে চাওয়া হচ্ছে দেখবেন হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এক্স সার্ভিসম্যান, এটা নো সিলেক্ট করা থাকবে। তো বন্ধুরা এখানে এডিট অপশনে গিয়ে এখানে প্রত্যেকটা ফিল্ড কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন পার্সন উইথ ডিসেবিলিটি, যদি অ্যাপ্লিক্যান্ট ডিসেবল হয়ে থাকে বা ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে তো সেই অনুযায়ী এখানে কিন্তু কিছু অপশান আছে, এখানে এগুলো ফার্নিশ করতে হবে। তারপরে অপশান দেখবেন যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন কিনা, তো এখানে নো আছে। তো আপনারা যেটা হবে এডিট অপশানে ক্লিক করে বসিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ নন, অর্থাৎ কটা ভাষা অ্যাপ্লিক্যান্ট জানে, কোন কোন ভাষা অ্যাপ্লিক্যান্টে জানা আছে সেটা উল্লেখ করতে হবে, এবং যে ভাষাটা জানা আছে সেই ভাষায় কথা বলতে পারে কি না সেটা উল্লেখ করতে হবে, সেই ভাষায় লিখতে পারে কি না সেটা উল্লেখ করতে হবে, পড়তে পারে কি না সেটা উল্লেখ করতে হবে। করার পর বন্ধুরা তারপরে দেখবেন DOESCC লেভেল অর আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, যদি অন্যান্য কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। করার পর বন্ধুরা এখানে আপলোড অপশানে যেতে হবে। আপলোড অপশানে এসে যেটা করতে হবে এখানে কিন্তু ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট হিসেবে এখানে যে ডকুমেন্ট জানতে আপলোড করতে বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড অর এজ মেনশনড ক্লাস 8 পাস সার্টিফিকেট। এখানে আপনি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড আপলোড করতে পারেন অথবা ক্লাস 8-এর সার্টিফিকেট আপলোড করতে পারেন, যে সার্টিফিকেটে বয়সটা উল্লেখ আছে। এই আইডেন্টিটি প্রুফ একটা এখানে আপলোড করে দিতে হবে। তার জন্য এই অপশানে ক্লিক করবেন। করার পর কিন্তু পপ আপ ওপেন হবে। এখানে এসে আপনার সিম্পলি এই অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্ট এখানে আপলোড করে দিতে পারবেন। দেওয়ার পর আপলোড অপশানে যখনই ক্লিক করবেন আপনার ডকুমেন্টটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ক্ষেত্রে আপলোডের ক্ষেত্রে এখানে কন্ডিশন আছে যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেটা কিন্তু অবশ্যই জিপিজি অথবা PDF ফাইলে হতে হবে, যার সাইজটা থাকবে 200 KB থেকে 2 MBর মধ্যে। তো বন্ধুরা যখনই আপলোড করে দেবেন এখানে কিন্তু আপলোডেড বলে অপশান আছে, এখানে আপলোডেড বলে এখানে লেখা উঠবে। তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আছে সেটা কমপ্লিট করে রাখবেন। পরবর্তীতে যখন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ শূন্য পদ ঘোষণা করবে তখন কিন্তু আপনারা আপনাদের নিজস্ব আপনাদের পছন্দ মতো পোস্ট সিলেক্ট করে অনলাইনে আবেদন করতে পারবেন, এবং আমরা তখনই দেখাবো কীভাবে সম্পূর্ণ আবেদনের প্রসেসটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এরকমইভাবে কিন্তু আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটি করে রাখতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ আমি দেখালাম যে বিভিন্ন পোস্টে আবেদনের জন্য ইনিশিয়াল যে রেজিস্ট্রেশন সেটা কিভাবে করতে হয়। তো বন্ধুরা এবার আমরা জানবো পদে আবেদন করতে গেলে অনেকের অনেক রকমের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো এবার আমরা জানবো। তো তার জন্য আমরা এখানে ফ্যাক্সে চলে যাব, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এই অপশানে চলে যাব। যাওয়ার পর বন্ধুরা দেখবেন এখানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন ইন বেঙ্গলি প্রশ্নপত্র এবং প্রশ্নের উত্তর বাংলাতে আছে। এখানে আমরা এটা ডাউনলোড করে নেব। বন্ধুরা ডাউনলোডের পর এখানে অনেকগুলো প্রশ্ন আছে এবং তার উত্তর এখানে দেওয়া আছে। অনেকের এরকম প্রশ্ন থাকে যে WBPRMS পোর্টালের রেজিস্ট্রেশন ও আবেদন করার কোনো নির্দেশিকা আছে কি না। তো তার উত্তর এখানে আছে। প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন এবং প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সাথে সমস্ত মৌলিক বিবরণ পূরণ করতে হবে। এরপর পূরণ করা সমস্ত বিবরণের জন্য উপলব্ধির নথি আপলোড করতে হবে। তারপরেই প্রোফাইল সম্পূর্ণ হবে। প্রোফাইল সম্পূর্ণ হলে যোগ্যকরণ নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করা যেতে যাবে। তারপরে প্রশ্ন এখানে আছে আমি কীভাবে WBPRMS এর চাকরির জন্য আবেদন করব। তো এখানে উত্তর দেওয়া আছে। বন্ধুরা আপনারা এই PDFটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে এরকম যে একজন আবেদনকারী কি একাধিক ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে আবেদন করতে পারবেন। এর উত্তর হলো হ্যাঁ, একজন আবেদনকারী একাধিক DLSC অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিতে আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে সেগুলো পূরণ করতে হবে অবশ্যই। তারপরে কিন্তু সে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে। তারপরের প্রশ্ন যেটা আমি কি আংশিক পূরণ করার ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি। এর উত্তর হলো না। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশনটি করছেন সেখানে অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপের মধ্যে কত কিছু স্টেপ পূরণ করলেন না, সেই অবস্থায় কি আপনি আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে আপনি কি ফর্ম ফিল আপটি করতে পারবেন। এর উত্তর না। অর্থাৎ আপনি কোনো স্টেপ যদি মিস করে যান সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারবেন না। প্রত্যেকটা স্টেপ সঠিকভাবে কিন্তু ফার্নিশ করতে হবে, পূরণ করতে হবে, তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, আপনার প্রোফাইলটি কমপ্লিট হবে। তারপরে কিন্তু আপনি সেই কমপ্লিটেড প্রোফাইল বা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সুতরাং এখানে ইনকমপ্লিট রেজিস্ট্রেশন বা প্রোফাইল কমপ্লিট করে ইনকমপ্লিট রেখে আপনি কিন্তু অনলাইনে পরীক্ষার জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবেন না। আমি কোথা থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। এখানে উত্তর হচ্ছে ড্যাশবোর্ডে আবেদন করার
করা পদের জন্য এক্সাম আইকনে ক্লিক করে নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ যখন আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে, অনলাইনে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু পরীক্ষার আগেই আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে এসে আপনাকে আবার কিন্তু লগ ইন করতে হবে। করার পর যে এক্সাম আইকন আছে সেখানে ক্লিক করে আপনার যে পরীক্ষার অ্যাডমিট সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, অনেক রকমের প্রশ্ন আছে, তো আপনারা চাইলে একবার ভালোভাবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। আপনাদের সমস্ত কোয়ারিজ কিন্তু এর মধ্যে আছে। যদি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি সেই সমস্ত কোয়ারিজগুলো সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এইরকম পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।